এখান থেকে এদিকে 17 থেকে 34 কেভ এদিকে যাবে। হ্যাঁ কেভ VNO 17234। হ্যাঁ ইনস্ট্রাকশন দিচ্ছে, একটু ভালো করে দেখে নেন। হ্যাঁ আমরা রিক্সা ধরে এখন যাচ্ছি অজন্তা কেভের এখানে 70 to 34 দেখার জন্য। 17 থেকে 34 নাম্বার কেভ দেখবো। তুরন্ত গতিতে চলেছে আমাদের এই রিক্সা। আরে বাবা, সাংঘাতিক স্পিডে যাচ্ছে। গুড মর্নিং। আজ বিজয়া দশমী। আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, যা মহাদেবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে শেষ জ্যোতির্লিঙ্গ। তা হলো ঘৃষ্ণেশ্বর মন্দির বা ঘৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ, যা মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলাতে অবস্থিত, ইলোরার ঠিক পাশেই। আমরা সকাল সকাল ফ্রেশ হয়ে স্নান করে আজ বিজয়া দশমীতে প্রথমেই মহাদেবের দর্শন এবং পুজো দেওয়ার জন্য বেরিয়ে পড়েছি। এখানে আপনারা যাওয়ার জন্য, পুজো দেওয়ার জন্য অসংখ্য ডালি বা পুজো মানে যা সামগ্রী তা পেয়ে যাবেন। মন্দিরের দুদিকে দুটি আশ্চর্যের বিষয় দেখলাম। দেখতেই পাচ্ছেন যে একটা গম্বুজের মসজিদ না কি, তা কিন্তু আমার জানার সময় ছিল না বলে আমি জানতে পারিনি। তো আগে পুজো দেব, তাই তাড়াহুড়ো করে আমরা চলেছি মন্দিরের দিকে। কারণ অনেকে লাইন থাকে শুনেছি, বা লাইন থাকতে পারে। যদিও সকালবেলা দেখছি যে কিছুটা ফাঁকাই আছে, চারদিকে মন্দিরে পুজো দেওয়ার জন্য সামগ্রী পাওয়া যাচ্ছে, সেগুলো নিয়ে মন্দিরের দিকে চললাম। এখানে গিয়ে যা দেখতে পেলাম, এখানেও ঠিক একই। মোবাইল বা কিছু নিয়ে মন্দিরের মধ্যে ঢোকা যাবে না। আমাদের আলাদা কাউন্টার আছে, সেই কাউন্টারে পাস, মোবাইল, যা যা সামগ্রী ছিল সব কিছু, ক্যামেরা সব কিছু রেখে দিতে হলো। তবুও মন্দিরে ঢোকার আগে, এটা হচ্ছে মন্দিরে ঢোকার গেট, এই দিক দিয়ে কিন্তু ঢুকতে হয়। তো আমরা ঢোকার আগে জাস্ট গেটটুকু অল্প একটু ছবি তোলা হয়েছিল, তারপর আর তুলতে পারিনি। তারপর মোবাইল আমরা রেখে দিয়েছিলাম এবং মন্দিরের মধ্যে প্রবেশ করেছিলাম। মন্দিরে দর্শন খুব ভালোভাবেই হয়েছে। একবারে মহাদেবের কাছে গিয়ে একবার সুন্দরভাবে দর্শন প্রণামও হলো। আচ্ছা, বলে রাখি এখানে পুরুষদের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে কিন্তু এখানে এই মন্দিরের মধ্যে প্রবেশ করার জন্য সম্পূর্ণ খালি গায়ে প্রবেশ করতে হয়। মেয়েদের ক্ষেত্রে তেমন কিছু নেই। মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট, খুব দারুণভাবে পুজো দেওয়া হয়েছে। আমরা এখন চলেছি মন্দির থেকে বেরিয়ে সামনের দিকে, দেখি কোথাও একটু ব্রেকফাস্ট করা যায় কিনা। ব্রেকফাস্ট করে আমরা প্রথমেই বেরিয়ে যাব আজকে। এই যে দেখুন, এই যে গম্বুজটি দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ একটি মসজিদের
মসজিদের স্ট্রাকচার দেওয়া আছে। চলুন যাই ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্ট করার পর আমরা আজকে এখান থেকে এলোরা কিন্তু 600 মিটার দূরে। চাইলে আপনারা হেঁটেও যেতে পারেন, বা যদি একটা টোটো বা রিক্সা করে নেন একবারে পাশেই আপনাদের পৌঁছে দেবে। এখানে থাকার জন্য প্রচুর হোটেল আছে, আমরাও এখানে একটি হোটেলে ছিলাম। পুজো দেওয়ার পর এসে মন্দিরের ঠিক সামনে অপোজিট দিকে মন্দিরের গেট, আর ঠিক সামনে একটি চা খেলাম, দারুণ টেস্ট। আপনারা চাইলে এসে খেতে পারেন। ঠিক মন্দিরের সামনে এদিকে পার্কিং স্লট। আর আমরা এখানে একটি হোটেলে আছি আজকে, আর ঠিক পাশেই হচ্ছে এলোরা কেভ। আমরা এখন রেডি হয়ে ব্রেকফাস্ট করে এলোরা কেভ দেখতে যাবো। এটা হচ্ছে পার্কিং স্লট। এর ঠিক পেছনে প্রচুর হোটেল আছে, বা আশেপাশে প্রচুর হোটেল, অসংখ্য হোটেল। বুঝতে हाँ तुम्हारी तरफ नहीं बनता ही है? नहीं ये में नहीं बनता है। ये क्लॉजिंग के पास दीवार के पास निकलना पड़ता है। এটা হচ্ছে মহারাষ্ট্রের একটা রীতি। দশহরার লাস্ট দিন, আজকে দশহরা তাই লাস্ট দিন, নবরাত্রি লাস্ট দিন প্রত্যেকটা বাড়ির সামনে এইভাবে রাবণের মানে পুতলা যাকে বলতে পারি, গোবর দিয়ে তৈরি করা হয় এবং তাকে পুজোও করা হয়। এটা হচ্ছে মহারাষ্ট্রের একটা রীতি রেওয়াজ। এটা দেখুন, আরেকটা দেখাচ্ছি, দেখুন এই যে দেখুন, এটাও আছে। হ্যাঁ বলো বাবু। হ্যাঁ প্রত্যেকটা বাড়ি দেখুন, প্রত্যেকটা বাড়ির সামনে এটা একটা রীতি রেওয়াজ। আমি যা জিজ্ঞেস করে জানলাম। হাই, হ্যাঁ বাবা, আমরা এখন এলোরাতে প্রবেশ করব এলোরার গুহা দেখার জন্য। এটা এন্ট্রি পয়েন্ট। টিকিট কাউন্টারে যাচ্ছে। সবাই এসছে? টিকিট কাউন্টারে যাই আমরা। ওকে, সামনে একটা দাঁড়ানো বৃক্ষ। ওই টিকিট কাউন্টারে যাবো। ওই এদের এন্ট্রি গেট, টিকিট এটা এন্ট্রি গেট, কিন্তু টিকিট কাটতে হবে এদিক থেকে। এদিকে এন্ট্রি, এদিক থেকে যাওয়া যাবে। হ্যাঁ এক্সিট। টিকিট কাউন্টার এখানে দিয়ে দিচ্ছি। চলো और उस मैडम कहेगा नहीं खुला, नहीं खुला। चलो नहीं, हो गया। चलो अच्छा, এগুলো রাখতে হবে। ও আচ্ছা, টিকিট, এই যে টিকিট আপনারটা নেন। হ্যাঁ, কৈলাস যাওয়ার রাস্তা। আসো আমি নিয়ে নিচ্ছি। আসুন, গাড়িতে ঘুরবো। আসো, আমরা এখন এলোরা ক্যাফের দিকে যাচ্ছি। আর আসছে उसको अभी भी मेरे से प्रॉब्लम है। अभी तुम्हारी আমরা এখন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে আছি। এলোরা ক্যাভের এটা হচ্ছে ফার্স্ট এন্ট্রি গেটের থেকে ঢুকলে এদিকটা হচ্ছে এন্ট্রি গেট। এখানে কিন্তু আপনার ভেহিকেলস পেয়ে যাবেন, পার পারসন 40 রুপিস করে নেয়। আমরা ভেহিকেলসের জন্য ওয়েট করছি, অনেকে আছে। ভেহিকেলসে চড়ে বা রিক্সাতে চড়ে আমরা সব থেকে দূরেরগুলো দেখে নেব। আপনারা যারা আসবেন, অনেকটা হাঁটা পথ, না যদি হাঁটতে চান তাহলে
ওই ই রিক্সাতে চড়ে আমরা ঘুরে নেব, আপনারাও ঘুরে নিতে পারেন। আর এটা হচ্ছে এন্ট্রির মধ্যে ফার্স্ট গেট হচ্ছে, আর ফার্স্ট ভিউ পয়েন্ট হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট ভিউ পয়েন্ট, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হচ্ছে। পুরো কোথায় কোন কেভগুলো আছে তার রোড ম্যাপ দেওয়া আছে। আমরা ফার্স্ট এন্ট্রি নিচ্ছি এখানে, তারপর এই যে এদিকে কিছু কেভ আছে আর এদিকে কিছু কেভ আছে। টোটাল 1 থেকে শুরু করে পরপর এভাবে চলতে আছে। টোটাল লাস্ট 32-34 খানা কেভ দেখতে পাচ্ছি। এই অনেকটা ডিস্টেন্স, 34 খানা কেভের ডিস্টেন্স কিন্তু অনেক। ই ভিউ পয়েন্ট আছে, প্রত্যেকটা কেভের মধ্যে ডিস্টেন্স কত সেটাও দেওয়া আছে। ওকে, একটা নদী গেছে, কৃষ্ণা বাবু। হ্যাঁ, কৃষ্ণা। আমরা এখন কেভ নাম্বার 34-32-তে এসে পৌঁছেছি। এই দিকটা হচ্ছে কেভগুলো। আমরা কেভগুলো এখন ঘুরে দেখব এবং আপনাদেরও দেখাবো। এখানে অসংখ্য কেভ আছে, পরপর দেখতে থাকি। আপনারা চলুন দেখতে থাকি। বাবা চলো। এদিকটা হচ্ছে কেভ নাম্বার 30। কি আছে দেখে আসি। প্রত্যেকটা কেভ দেখানোর চেষ্টা করব আপনাদের, দেখতে থাকুন। এটা হচ্ছে কেভ নাম্বার 30। এদিকটা প্রত্যেকটা গুহা চিত্র করা আছে। পাহাড়ের কোলে বিভিন্ন দেবদেবীর মূর্তি খোদাই করা আছে। আচ্ছা, এর উপরে গিয়ে কি দেখি তো কি আছে। এদিকটা কেউ আসেনি। কেভ নাম্বার 30। জল পেরিয়ে যাচ্ছে, কেউ আসেনি কেন এদিকটা? সবাই সামনে যা দেখতে পাচ্ছে দেখে চলে যাচ্ছে। এদিকটা কেউ নেই, নির্জন। আমি একা, কেউ নেই, পুরো ফাঁকা। এটা হচ্ছে কেভ নাম্বার 30। হ্যালো, দারুণ ইকো ভিউ পাচ্ছি। এই দেখুন, এটা হচ্ছে কেভ নাম্বার 30। ভাবুন কত প্রাচীন। তার সামনে জল জমে আছে। এখানে মানুষ বসবাস করতো আগে। ধর্ম যারা উপাসক, ধার্মিক,
তারা সাধনা করতো বসে, আমার যা মনে হয়। বা মন্দির তৈরি করা হয়েছিল ঐতিহাসিক আমলে। কেভ নাম্বার 30 দেখুন, অপূর্ব দৃশ্য। এই হচ্ছে আমাদের ভারতের কালচার বা আর্কিটেকচার। এখানে অনেক পৌরাণিক কাহিনীও আছে। এবং ফেলুদার অনেক স্টোরি এখানে কিন্তু তৈরি হয়েছে। ভেতরটা কেউ নেই, যেতেও ভয় লাগছে গোয়ার মধ্যে, তাই যাচ্ছি না। দেখো এতক্ষণে এলো আমাকে দেখে কেউ। এখান থেকে 360 ডিগ্রি একটা ভিউ পাওয়া যাচ্ছে। এদিকে এলোরা শহর, আর ওদিকে একটা ঘাটি। আর এই নিচে যে লাস্ট পয়েন্ট, পিক আপ পয়েন্ট, এখানে এই রিক্সাগুলো এসে ছেড়ে দিচ্ছে। আর এখানে পরপর কেপগুলো আছে। এদিকটা কি আছে দেখে নি, যাচ্ছিল সবাই। জঙ্গল তো, কেউ তো নেই। এদিকে যতদূর যাচ্ছি তো জঙ্গল। ও উপরে গুহা আছে, ওরে বাবা। এদিকে উপরে গুহা আছে, ভালোই লাগছে। এইসব জায়গায় যদি একটা বাড়ি থাকতো থেকেই যেতাম নিশ্চিন্তে, নিরিবিলিতে। জলের একটা ঝিরিঝিরি শব্দ আসছে। ছোট্ট একটা নদী বা ঝর্ণা, ক্যানেল বলতে পারেন, বয়ে চলেছে। প্রচুর আতার গাছ, আতা এখানে পড়ে নষ্ট হচ্ছে চারদিকে, এত আতা হয়েছে, প্রচুর আতা। নেক্সট কেপগুলোতে যাই। এ দেখুন অসংখ্য আতার গাছ, আতা এরা খাচ্ছে না, প্রচুর আতা। এবারে দেখবো কেভ নাম্বার 31, 31 নাম্বার কেভ। এটা হচ্ছে 31 নাম্বার কেভ। बाबा थोड़ा टाइम थी મને લાગે છે કે હવે ઉંમર થવા લાગી એટલે મેં ઉછળ ઓછી કરી ઉંમર થઈ ગઈ છે હવે ધીમે ધીમે હા વધતાતું જાય છે કે હવે નજીક પહોંચી ગયા છે આપણે બાયોલોજિકલ કરતા এটা 31, এটা 32 নাম্বার কেভ। এই কেভের ইনফরমেশন এখানে দেওয়া আছে। অনলাইন যদি জানতে চান এখানে কিউআর কোড দেওয়া আছে, আমি ভিডিওতে দিচ্ছি, আপনারা স্ক্যান করে এই কেভের সম্পর্কে ডিটেলস জেনে নিতে পারবেন। ভেতরে যাই। এন্ট্রান্স, দরজা নিশ্চয় পরে বানানো হয়েছে। কালচার কীভাবে তৈরি করা হয়েছে দেখুন। ভাবুন পাহাড় কেটে ওপর থেকে পরপর নিচের দিকে আসা হয়েছে, এভাবে কেটে। অসাধারণ শিল্পকলা। একটা বিশাল হাতির মূর্তি তৈরি করা হয়েছে, যদিও হাতির
দাঁতখানা ভেঙে গেছে। আর এইটা একটা মন্দির। এটা হচ্ছে মন্দিরের পাশে গম্বুজ, ধ্বজা বলি আমরা, পেরেদার মন্দিরের। আর পরেশনাথের মন্দির এটা। আর এটা একটা গুহা, এটা একটা গুহা, বুদ্ধের মূর্তি আছে। এক গুহা থেকে আরেকটা গুহা এইভাবে আলো বাতাস যাওয়ার জন্য ফোঁপড় করা আছে। বিভিন্ন দেবদেবের মূর্তি, রক্ষক, এদের বুদ্ধের মূর্তি। জল পড়ছে উপর থেকে, খুব স্লিপারি, দেখে উঠতে হবে। এটা হচ্ছে পরেশনাথের টেম্পল, তৈরি করা হয়েছে। আর এটা যাচ্ছি আমরা নেক্সট কেভের দিকে। প্রচুর চামচিকের গন্ধ, চামচিকে বসবাস করে আছে। এই একদিনে 1 ঘন্টায় 2 ঘন্টায় কখনো ঘোরা সম্ভব নয়। এ দেখতে গেলে আমার ধারণা কয়েকদিন লেগে যাবে, আমারই মনে হচ্ছে। দেখুন, কিচ্ছু দেখতে পাচ্ছি না, অন্ধকার। কেউ যদি মধ্যে লুকিয়েও থাকে বোঝা মুশকিল। কিসের মূর্তি আছে তাও জানা নেই, এত অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। আর উপরে চামচিকে বাসা বসে আছে। বাবা, তোরা বসে থাক, কিছু করিস না মাথার উপরে। আর চারদিকে এত চামচিকের গন্ধ। ওপরটা দেখুন চামচিকে ভর্তি, চামচিকে ঝুলে আছে দেখুন। এই দেখেছেন কত চামচিকে। এইদিকে তখন আমার ধারণা, এর তো ধারণা ঐতিহাসিক মত আছে, তখন গৌতম বুদ্ধে সারা ভারতবর্ষে, অল ওভার ওয়ার্ল্ডে তো নিশ্চয়ই, সেই সময় সারা ভারতবর্ষে গৌতম বুদ্ধের যে মাহাত্ম্য বলতে পারি বা তার যে বিস্তার, অল ওভার ওয়ার্ল্ড জুড়ে যেমন খ্যাতি ছিল, ঠিক তেমনি সারা ভারতবর্ষ জুড়েও খ্যাতি আছে। এবং তার নিদর্শন আজকে আমরা দেখতে পাচ্ছি। ভাবুন, তখন যারা গৌতম বুদ্ধের ধর্মপ্রচারক বা ধর্মের উপাসক যারা, তারা সারা ভারত জুড়ে গৌতম বুদ্ধের যে অস্তিত্ব তা বিভিন্নভাবে রেখে যাওয়ার জন্য প্রচেষ্টা করে গেছে। এই দেখুন, উপর থেকে খোদাই করতে 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 নিচের দিকে আসা হয়েছে। এ হচ্ছে গ্রাউন্ড লেভেল। নিশ্চয়ই গ্রাউন্ড লেভেল থেকে উপরের দিকে যাওয়া যায়নি, আমার যা ধারণা।
অসাধারণ, সত্যি অসাধারণ। এটা হচ্ছে কেভ নাম্বার 33। এর মধ্যে এখন প্রবেশ করব। এটা হচ্ছে ফ্রন্ট ভিউ। ওরে বাবা, কি কাজ! স্বয়ং বিশ্বকর্মাই মনে তৈরি করেছিলেন। এত সময় ধরে এত নিখুঁত কাজ পাথরের উপর খোদাই করে। নষ্ট হয়ে গেছে তাই বোঝা যাচ্ছে না। এটা বুঝতে পারছি একটা সিংহের মূর্তি, সিংহের উপর দেবী উপবিষ্ট, এবং উপরে আর পঞ্চমুখী সাপ বা কিসের জটা হতে পারে বোঝা যাচ্ছে না। দেখুন, নিখুঁত কাজ একবার। অন্ধকার, কিছু বোঝা যাচ্ছে না। এটা একটা গৌতম বুদ্ধের ছবি। थर्टी केव नम्बरे আমরা এই জিনিসগুলো দেখতে পাবো। মুগ্ধ অপার বিস্ময় তাকিয়ে আছি। আজ থেকে 2200 বছর আগে যন্ত্রের সাহায্য না নিয়ে কি অদ্ভুত গাণিতিক প্রিসিশন, নিখুঁততা, তা নিয়ে তখনকার শিল্পীরা এমনভাবে কাজ করে গেছে। প্রত্যেকটা মাপ, প্রত্যেকটা আকার, প্রত্যেকটা নিখুঁত গাণিতিক শৈলী এক কথায় অসাধারণ বললেও মনে হয় কম বলা হয়। আমার জীবনের বিগত 10 বছর ধরে আমি চেষ্টা করছিলাম এখানে আসার জন্য। প্রতি বছরই কোনো না কোনোভাবে আটকে যাচ্ছিল। 2025-এ সেই সুযোগটা হলো। আমার জীবনটা অপূর্ণ থেকে যেত যদি আজকে এখানে না আসতাম। আমি অজন্তা ইলোরাতে না আসা যে কোনো ভারতবাসীর কাছে একটা অভাব থেকে যাবে। আমি চাইবো আমাদের দেশের এই কৃষ্টি সংস্কৃতি দেখার জন্য প্রত্যেক ভারতীয় অন্তত একবার এখানে আসা দরকার। আমরা তাজমহলকে নিয়ে গর্ব করি, কিন্তু আমরা অজন্তা ইলোরাকে নিয়ে গর্ব করি না। আমরা বিদেশি সভ্যতা, বিদেশি সংস্কৃতি, বিদেশি শিল্পী, বিদেশি শৈলীকে নিয়ে খুব গর্ব অহংকার করি আমরা। কিন্তু আমাদের দেশেও একদম মানে ভারতবর্ষের আদি সনাতন ভারতবর্ষের যে নিজস্ব বৈশিষ্ট্য, নিজস্ব শৈল্পিক যে চেতনা, শিল্পী কুশলতা কোন মানে পৌঁছাতে পারে সেটা অজন্তা ইলোরায় না এলে মনে হয় কারোর পক্ষে বোঝা সম্ভব নয়। আমি মুগ্ধ, আমার বলার কিচ্ছু বাকি নেই। এটা সেকেন্ড ফ্লোর, মানে এটা এর একতলায় এরকম আছে, দোতলায় এমনটা যে মানে সুন্দরভাবে পাতাগুলো এঁকেছে এত বছর আগে। প্রত্যেকটা পাতার মাপ একই, অদ্ভুত। তখন তো কোনো স্কেল ছিল না, কিছু ছিল না, কোনো রকম মানে লোহার যন্ত্র যেমন এত উন্নত ছিল না সেখানে সেই সময়। একেবারে কম্পাসে বাঁধা, প্রত্যেকটা নিখুঁত মাপ। আমার তো মনে হয় যন্ত্র ছিল না ঠিকই, বাট বর্তমানের থেকে তখন
আমরা টেকনোলজি নিয়ে মানে শিল্পীর টেকনোলজি, এখনকার টেকনোলজি আমরা বড় গর্ব করি, কিন্তু এই টেকনোলজি না আরো গর্বের ব্যাপার। হ্যাঁ, মানে এআই মনে হয় এটা করতে পারবে না, না এআই এর ক্ষমতার বাইরে, এআই এর ক্ষমতার বাইরে এই ক্ষমতাটা। আমি বলবো তো প্রত্যেক ভারতবাসীর অন্তত জীবনে একবার অজন্তার আসা উচিত, একদম। এটা না এলে তার জীবনে অনেকটা অপূর্ণ থেকে যাবে, অভাব থেকে যাবে জীবনের। মানে আমি বলছি তো, মানে আমার জীবনের মানে কি এবং প্রত্যেকটা মানে এর পিলারে একই মাপ, অবিশ্বাস্য 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 বললেও কম বলা, সত্যি তাই। মানে আমি জীবদ্দশায় এখন দেখবো, এটা কল্পনা করিনি কখনো আমি। বলা হয় না স্বয়ং ভগবান বিশ্বকর্মার হাতে তৈরি। কি দেখছি না, মানুষ বানায়নি এগুলো, মনে হচ্ছে না মানুষ বানিয়েছে এগুলো, মানুষের কাজ নয় এটা। কি করে সম্ভব? তখনকার দিনে তো মানবের কাজ, তখনকার দিনে পাহাড়ে তো মানুষ সাইড দিয়ে কেটে ঢোকে, এটা উপর দিয়ে নিচে গেছে, কি রকম ভাবে সম্ভব এটা? অতি মানবের কাজ। তুমি বলো না মানুষের পক্ষে সম্ভব এইভাবে কেটে এইভাবে? তুমি দেখো প্রত্যেকটা মাপ একই, এবং এই যে এটা এর নিচে একটা তলা আছে। আমরা এখন দোতলা তিনতলা বানাই, কত রকম সিস্টেম দিয়ে বানাই। হ্যাঁ, এ উপর থেকে নিচে গেছে এবং এটা একটা তালা, এর নিচে একই রকম মানে ফ্লোরিং। দেখো এই ফ্লোরিং, তার সাথে এই যে একটা স্টেপ করা হয়েছে, এই স্টেপে এতগুলো ভাগ, তারপরে একটা স্টেপ, তারপর একটা স্টেপ, উইদাউট এনি রকম মানে এনি যন্ত্র। পুরো ওখানে মাপে যে পদ্মের একটা মানে পদ্মের একটা শতদলের একটা রূপ, কি অদ্ভুত। এখানে কিন্তু ছবি, এখানে ছবি আঁকা ছিল, এগুলো ছবি আঁকা ছিল, এগুলো ছবি। ভাবুন স্যার, আমরা এখন ফল সিলিং করি, হ্যাঁ, সেই ফল সিলিং এর কনসেপ্ট মানে হাজার হাজার বছর আগে থেকে তৈরি করা আছে। কি অদ্ভুত। এগুলো মনে হচ্ছে ইট কাটা, ভেতরে মনে হচ্ছে ইট আছে ভেতরে, ইট কাটা, ইট না পাথর? ওটা না, ওই মানে লাল পাথর, লাল পাথর। তবে ইটের ব্যবহার তখন ছিল না, ইটের ব্যবহার ছিল না। কালার করা ছিল না, কালার করা ছিল। ওই সময়ে নীল রঙের ব্যবহার ছিল না, তখন পারস্য থেকে নীল রঙ আসতো ভারতবর্ষে, তখন নীল রঙের ব্যবহার ভারত জানতো না। খয়েরি কালার একটা লাল, প্রত্যেকটা আছে দেখা যাচ্ছে। কোনটায় আমাদের মানে পার্থিব চোখে মনে হয় এর থেকে বেশি বর্ণনা করতে পারবো না আমরা। আমরা তো কবি নয় বা ঐতিহাসিক নয়, সাধারণ মানুষ হিসাবে এর থেকে বেশি বর্ণনা করতে বাগরুদ্ধ হয়ে গেছি, দেখছি বাগরুদ্ধ হয়ে গেছি। এটা সম্ভব? এটা সত্যি আমার মনে হয় আমরা তাজমহলে গর্ব করি। হ্যাঁ, তাজমহল তো সবে কত 1500-1600 শতকে তাজমহল, 1500 শতকে তাজমহল তৈরি করা না, 1500 রাষ্ট্রকূটদের সময় না। তাজমহল কবে হয়েছিল? ওটা হচ্ছে মনে হয় শেরশাহ শাহজাহানের সময়। ওটা কত সাল বলো তো? 1600 সামথিং, তাই না? আর এটা হয়েছে তোমার ধরো দ্বিতীয় বা তৃতীয় শতকে হয়েছে, এটা দ্বিতীয় শতকে 1600 শতকে তাজমহল হয়েছে, আর এটা হয়েছে তৃতীয় শতকে। মানে তাজমহলে গর্ব করি আমরা, তার এত বছর আগে যে এটা হয়ে আছে, বেশি দিন থাকবে না। জল তো গড়িয়ে গড়িয়ে পড়ছে, মানে ইরোশন হচ্ছে। এখানে কিছু, এখানে বসতো বসে এখানে কিছু একটা করতো ওরা, কিছু একটা করা হতো। কিছু একটা করতো এখানটায়। সত্যি আমার মনে হয় আমাদের এই ট্যুরটা, এরকম ট্যুর ছেলেদের নিয়ে গেলে ছেলেদের পাগলা হয়ে যাবে। বল, ছেলেদের নিলে ছেলেরা পাগলা হয়ে যাবে না। এটুকু আমার মনে হয় প্রত্যেক ভারতবাসী দেখা দরকার অজন্তা এলোরা, এবং বিশেষ করে আমাদের নতুন প্রজন্মকে। হ্যাঁ, আজকে আমরা খুব বেশি গর্ব করি বিদেশ করে, কিন্তু আমাদের নিজস্ব দেশের সংস্কৃতি যে এরকম হতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে 34, 32-তে ঢুকেছি, 34 এবার 34-এ ঢুকবো। এবারে 34 এটা। এ বাবাই তুই ওরে উঠিস না, স্লিপ করবে। 34 গুহা। চল তো স্লিপ করবে।
এর মধ্যে কিছু নেই, তবু জাস্ট বাইরে থেকে। অন্ধকার গুহার মধ্যে কত শিল্পকর্ম দেখুন। আচ্ছা, এটা কি ছিল? নিশ্চয়ই কিছু একটা ছিল এর মধ্যে। আচ্ছা, মাছের মতো, দেখো মাছের মতো। হ্যাঁ, গুহার মধ্যে মাছের মতো একটা খনন করা, মাছ তৈরি করা আছে। আর এই দিকটা ও দেখুন, নেমে পাথরের গায়ে শ্যাওলা হয়েছে। ওপর থেকে খোদাই করতে করতে নিচের দিকে নামা হয়েছে। গুহা চিত্র। এদিক দিয়ে কোনো একটা পরীক্ষা যাওয়া। এই যে সিংহের মাথা পড়ে আছে এখানে। দুদিকে দুটো দ্বাররক্ষীর মূর্তি সম্ভবত, আর মাঝখানে শিবের মূর্তি। মার কাছে যাবে যাবে আর এদিকে আমরা যাচ্ছি ওয়াটারফলসের নিচ দিয়ে। আমরা যাব নেক্সট গোয়ার দিকে। এদিকে একটা কচ্ছপ, দুদিকে দুটো কচ্ছপের ছবি, আর এদিকে মূর্তি। এটা সম্ভবত শিব পার্বতী হতে পারে। এদিক থেকে নামা যায়, আর এদিক থেকে এখন নামা যাচ্ছে না, অন্য দিক দিয়ে আমরা নামবো এদিক থেকে। আর এদিকেও একটা, এটাও সম্ভবত বিষ্ণু লক্ষ্মী বসে আছে। আমরা এখন এলোরার কৈলাস মন্দির বা টেম্পল দেখতে যাচ্ছি, যেটা সবথেকে বেশি আকর্ষণ এখানকার। ওপর থেকে পাহাড় কেটে কেটে নিচ পর্যন্ত আসা হয়েছে। আর এখানে প্রত্যেকটা গুহার বা কালচারের যে আছে তার সামনে কিন্তু হাতির ছবি দেওয়া আছে। বোঝানো হয়েছে যে এই পুরো কাল্পসের যে পাথরের যে খোদাই করা মূর্তি, সেটা পুরোটাই হাতির পিঠে আছে বা হাতি বহন করে নিয়ে যাচ্ছে। চলুন দেখতে থাকি। আচ্ছা, এই দিকটা হচ্ছে কেভ নাম্বার 17 to 34, এই ওয়েটা। আমি অলরেডি এসেছি ওদিক থেকে। আচ্ছা, এটা হচ্ছে কেভ নাম্বার 16, আর ওইদিকে 1 to 16 আছে। এটা হচ্ছে কৈলাস টেম্পল, সেই বিখ্যাত কৈলাস টেম্পল এলোরার। এই হচ্ছে পুরো কৈলাস টেম্পল। 360 ডিগ্রি ভিউ দেখতে পাচ্ছেন কৈলাস টেম্পলে। আমরা এখন কৈলাস টেম্পলের মধ্যে প্রবেশ করছি। কেভ নাম্বার 16।
এটা কৈলাস টেম্পলের পেছনের দিক। এটা হচ্ছে স্যার কৈলাস টেম্পল সম্পর্কে কিছু বলবেন? বলার মানে ভাষা কম এখানে। হ্যাঁ, কারণ আমরা এই ইতিহাসের মাঝে হারিয়ে গেছি। আমরা শুধু অপর বিষয়ে দেখছি আর দেখছি, কি অপরূপ সৃষ্টি। এখানে মহিষাসুর মর্দিনীর একটা ছবি আছে। হ্যাঁ, মহিষাসুর মর্দিনী। হ্যাঁ দেখুন স্যার, মহিষাসুর মর্দিনীর ছবি। মহিষাসুর মর্দিনীর ছবি। হ্যাঁ আজকে আমরা যে মহিষাসুর মর্দিনীর ছবি, এটা কোনো কল্পকথা না, ভাবুন সেই ইতিহাস। হ্যাঁ হ্যাঁ আমার ব্যাগে ব্রেড আছে, সব নোট করে দেবো। ভারতবর্ষ হ্যাঁ সমস্ত ধর্মের ভাতৃভূমি। হ্যাঁ কত ধর্মকে বৌদ্ধ ধর্ম, শৈব ধর্ম, মানবতাবাদের ধর্ম, সব থেকে বড় কথা মানবতাবাদের ধর্ম আমরা যে পৃথিবীতে ছড়িয়ে দিতে পেরেছি, হ্যাঁ। তার প্রমাণ এটাই, তার সাক্ষী এটাই। স্বাভাবিক। আমরা পৃথিবীর অন্যান্য দেশের স্মৃতিসৌধকে অনেক বড় করে দেখাই, বিশেষ করে ইজিপ্টের স্মৃতিসৌধ, হ্যাঁ আইফেল টাওয়ার। কিন্তু তার থেকেও যে আমাদের স্বদেশে কত কিছু আছে, কত কিছু আছে। এটা ছিল অনেক কিছু স্ট্রাকচার ছিল, এটা নষ্ট হয়েছে, পড়েছে। কালের নিয়মে এগুলো ক্ষয়িষ্ণু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর হয়তো অল্প কিছুদিন আমরা এটা দেখতে আচ্ছা, পাবো। এটাকে কি বলা হয়? এটা এই যে মন্দিরের পাশে, এভরি মন্দিরের পাশেই কিন্তু একটা, এটাকে বলি আমরা ধ্বজা, না? হ্যাঁ হ্যাঁ, ধ্বজা বলে। যেমন জগন্নাথ দেবের মন্দিরের পাশেও যে ধ্বজা। ধ্বজা, হ্যাঁ হ্যাঁ, ধ্বজা, মন্দিরের ধ্বজা। ধ্বজা। হ্যাঁ, এই সব কিছুর যেন সাক্ষ্য। হ্যাঁ হ্যাঁ এই সমস্ত সৃষ্টি, কলা, কৌশল, ভাস্কর্য সব কিছুর সাক্ষ্য এই ধ্বজা এখনো দাঁড়িয়ে সাক্ষীটা। হ্যাঁ। আমাদের সকলের উচিত, হ্যাঁ। এবং আমাদের নতুন প্রজন্মের কাছে এই কথা বলা উচিত, হ্যাঁ। এবং তাদেরও এখানে আনা উচিত। স্বাভাবিক স্বাভাবিক। তাদের ইচ্ছা হোক অনিচ্ছা হোক, অনিচ্ছার সত্ত্বেও তাদের এখানে আনা উচিত। আনলেই তাদের ইচ্ছাটাকে আরও বেশি জাগ্রত হবে। আসো, খুব দুষ্টুমি করছো তুমি বাবা। ভাই এদিকে আসো আসো আসো, এদিকে যাই, আগে ঘুরে আসি আসো আসো আসো, এদিকে আসো। হ্যাঁ এদিকে, আমার হাত ধরো চলো। খুব বদমাশি করছো বাবা, তুমি দুষ্টুমি করছো। ভিডিও করা যাচ্ছে না, কিছু ছবিও তুলতে পারছি না। দেখুন স্ট্রাকচার দেখুন, পাহাড়ের সেই ওপর থেকে খোদাই করতে করতে নিচে আসা হয়েছে। আবার ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, কতগুলো ফ্লোর আছে। কিন্তু এইটা দেখতে তো মনে হচ্ছে হ্যাঁ 2 days সময় লাগবে। হ্যাঁ দেখতে থাকুন, যদি কোনো দিন সম্ভব হয় আপনাদের। আমি তো পুরো দেখাচ্ছি, কোনো মানে ভিডিওগ্রাফি জাস্ট কোনো শো, কয়েকটা জিনিস দেখানোর জন্য নয়, পুরো এরিয়াটা এক্সপ্লোর করে দেখাচ্ছি যে পুরো এরিয়াটা কেমন, একবারে আনকাট। কারণ সমস্ত ভিডিও আমি আনকাটই দেখাই। যারা আসতে পারবেন না এই প্লেসে কখনো, তারা অন্তত বাড়িতে বসে এখানকার যে পরিবেশ থেকে শুরু করে তার চারদিকে যে কেমন দেখতে, সেটা অন্তত বাড়িতে বসে দেখতে পারবে। আমি কিভাবে ঢুকলাম, কিভাবে ঘুরছি, সবই কিন্তু একবারে তুলে ধরছি। এই দেখুন আমরা নিচে আছি, পাহাড় ওপরে দেখুন, এইভাবে দেখুন, এই সোজা চলে গেছে।
সম্ভবত আমার ধারণা এটা 500 মিটার উপর হবে, আমরা যেখানে দাঁড়িয়ে আছি পাহাড়ের উপর থেকে। আর এইটা হচ্ছে কৈলাস টেম্পল। অবাক লাগে না যে কৈলাস টেম্পল আমরা এখানে মানে শিব পার্বতীর মূর্তি এখানে খোদাই করে এত বছর আগে, তাহলে প্রত্যেকটি দেবদেবীর যে মানে যে কনসেপ্ট তা কত বছর আগে থেকে এখানে মানে ভারতে আছে, দেখে অবাক হয়ে। শুধু তাই নয়, দেখুন আমার তো দেখে অবাক লাগলো, এখানে সমস্ত ধর্মের মানুষ, এই হচ্ছে ইন্ডিয়া, সমস্ত ধর্মের মানুষ কিন্তু এখানে দেখতে এসছে, হিন্দু, মুসলিম, খ্রিস্ট, জৈন সব এসছে, তাই না? এই হচ্ছে স্ট্রাকচার। এর উপরেও একটা ফ্লোর আছে, এর উপরে ফ্লোর, এরপরে ফ্লোরও বিভিন্ন দেবদেবীর মূর্তি খোদাই করা আছে। এই হচ্ছে কৈলাস টেম্পলের, এর উপরেও কত গার্লস আছে দেখুন, উপর থেকে দেখলে অনেক ভিউ ভালো দেখা যায়, উপরে যায়, উপরে যাও। এই হচ্ছে কৈলাস টেম্পল, পুরো ভেতরটা অন্ধকার, ছোট্ট লাইট দেওয়া আছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, চারদিক অন্ধকার। আচ্ছা, শিবলিঙ্গের উপর কিন্তু দেখুন আলো আসছে উপর থেকে, এই হচ্ছে অন্ধকার। দাঁড়িয়েছি দেখে আসো, এই যে দেখে আসো, পুরো অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। দূরে দেখুন শিবলিঙ্গ দেখা যাচ্ছে, এই হচ্ছে কৈলাস টেম্পলের শিবলিঙ্গ। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। থাক, দেখা যাবে কিছু দেখা যাচ্ছে না। কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছেন আসো, দেখুন সত্যি এত পুরনো স্থাপত্য আমরা আজকে দেখতে এসেছি। আমাদের স্থাপত্য কখন আজ পর্যন্ত তো এরকম কোনো স্থাপত্য আমরা তৈরি করে যেতে পারছি না বর্তমান পরিস্থিতিতে। এগুলো হয়তো আরও কয়েক বছর এভাবে থেকে যাবে। কি হলো, হাত ধরে কি আছে? বাবা বাইরে চলো। পৌরাণিক কথা যে দেখুন
মন্দিরের সামনে আমাদের নন্নি বসে আছে এবং তার ঠিক সামনেই হচ্ছে কৈলাস টেম্পল। আর এই দিকটা হচ্ছে ফ্রন্ট ভিউ। মন্দিরে ওঠার রাস্তা, আর এই দিক থেকে চারদিকে মন্দিরের ভিউ দেখা যাচ্ছে। এটা ফ্রন্ট ভিউ। আমরা এখন ফার্স্ট ফ্লোরে আছি। এটা হচ্ছে ফ্রন্ট ভিউ। ರಾಣಿ ಮಹಾರಾಣಿದ್ರು ನೋಡ ಕೂತ್ಕೊಂಡ ಸಾಯಂಕಾಲ ಎಣ್ಣೆ ಹೊಡ್ಕೊಂಡವ್ರು ಅವಾಗ ನಾವು ಎಣ್ಣೆ ಹಿಡ್ಕೊಂಡಲ್ಲ ಅವಾಗ ಸುರಪ್ಪನ ಸ್ವಲ್ಪ ನಮ್ಮ ಮಾಮ ಕಾರ আমাদের 20 রুপিসে যে ইমেজটা দেওয়া আছে সেই ইমেজটা হচ্ছে, দেখুন এই 20 রুপিসের ইমেজ দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে 20 রুপিসে, দেখুন এই ইমেজ সেম টু সেম। দেখুন একটা সম্পূর্ণ পর্বতকে খোদাই করতে করতে, কাটিং করতে করতে একবারে সেই নিচ পর্যন্ত দেওয়া হয়েছে, এত গভীর পর্যন্ত দেখুন। আর তার মধ্যে এত কালচার বা এত নকশা ডিজাইন এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে, মনোরম দৃশ্য। আপনাদের একটি স্লো মোশন ভিডিও দেখাই, যা সম্পূর্ণ কৈলাস মন্দিরটিকে আমি একবারে স্লো মোশন ভিডিওতে ক্যাপচার করেছি। আর তার সঙ্গে আপনাদের কিছু ইনফরমেশন দিয়ে রাখি। আজ ইলোরা আমরা সারাদিন ঘুরে দেখলাম, আরও অনেক গুহাগুলো আছে, দেখতে যাব। অজন্তা যদি শিল্পকলা হয়, ইলোরা হলো স্থাপত্যের এক উজ্জ্বল নিদর্শন। হিন্দু, বৌদ্ধ ও জৈন এই 3 ধর্মের মন্দির রয়েছে কিন্তু এখানে। বৌদ্ধদের 12টি, যা 1 থেকে 12 নম্বর গুহা পর্যন্ত। আর হিন্দুদের হচ্ছে 17টি, যা 13 থেকে 28 নম্বর গুহা পর্যন্ত। ও জৈনদের 5টি, যা 29 থেকে 34 পর্যন্ত। এই এতগুলি মন্দির রয়েছে, বা গুহা বলতে পারেন, গুহা মন্দির সব মিলিয়ে মিশে। আচ্ছা, এর পরে কয়েকটা কথা বলে রাখি। এর মধ্যে বেশিরভাগ মন্দিরগুলি কিন্তু রাষ্ট্রকূট আমলে তৈরি। ইলোরার প্রধান আকর্ষণ হলো গুহা নাম্বার 16, যা আপনারা এখন দেখছেন, যা আমরা কৈলাস মন্দির নামে জানি বা পরিচিত। এখানে বিশেষ কতগুলি গুহা রয়েছে, তার মধ্যে 7, 10, 11, 29, 30, 34 এগুলো হচ্ছে সবথেকে আকর্ষণ। জৈন ধর্মের গুহা 29 থেকে 34 আপনাকে যদি যেতে হয়, আমি যেমন ওই ই রিক্সা বা ই ভেহিকেলস চড়ে গেছিলাম, আপনাদেরও চাইলে যেতে পারেন। একবারে মেন গেট থেকে বা এই কৈলাস মন্দির থেকে কিন্তু 2 কিলোমিটার দূরে বা 2 কিলোমিটার দূরে। আপনি চাইলে হেঁটেও যেতে পারেন, বা যদি চান যে এই রিক্সায় যাবেন তাহলে
40 রুপিস পার পার্সন নেয়, আপনাকে নিয়ে ওখানে নামিয়ে দেবে লাস্ট পয়েন্টে। আচ্ছা, এরপরে বলে রাখি, এখানে টিকিট কেটে আপনাকে ঢুকতে হবে। যে দেখতে পাচ্ছেন কুপন, ভিডিওগ্রাফি করার জন্য আলাদা একটা ফর্মে সাইন করতে হয়। একইভাবে 25 রুপিস ওরা নেয় ভিডিওগ্রাফি করার জন্য। যদি আপনার প্রয়োজন হয় তাহলে গাইড নিতে পারেন, আর যদি গাইড নেওয়ার প্রয়োজন না হয় তাহলে গাইড নেবেন না। আচ্ছা, একবারে এন্ট্রি পয়েন্টেই কিন্তু আপনি যেখানে এন্ট্রি করছেন সেই এন্ট্রি পয়েন্টের ফ্রন্টেই কিন্তু যে গুহাচিত্র দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে কৈলাস মন্দির। আচ্ছা, খুব ইম্পর্ট্যান্ট একটি কথা, মঙ্গলবার, প্রতি মঙ্গলবার কিন্তু এই ইলোরা বন্ধ থাকে। তাই আপনারা যখন মানে ট্যুরের প্ল্যান করবেন তখন কিন্তু কখনো ভুল করে এই মঙ্গলবার আপনারা প্ল্যানিং করবেন না বা যাবেন না ওখানে। আচ্ছা, আরেকটি কথা বলে রাখি, এখানে মানে টোটাল কিন্তু ঘুরতে গেলে প্রায় 10 কিলোমিটার পর্যন্ত আপনাকে হাঁটতে হবে। তাই ঘড়ি দেখে আপনি টাইম ম্যানেজমেন্টটা আপনাকে যদি মানে আপনি যদি না করে থাকেন তাহলে কিন্তু খুব সমস্যায় পড়বেন। আমরাও ঠিক সমস্যায় পড়েছিলাম, আমি তাতে ক্ষমা প্রার্থী। প্রথমেই আপনাদের বলেছিলাম যে সমস্ত গুহাগুলি আপনাদের ঘুরে দেখাবো, কিন্তু আমার পক্ষে সম্ভব হয়নি। আমরা সেই সকালে সম্ভবত এই 9টার দিকে ঢুকেছিলাম, এখান থেকে 3টে পর্যন্ত ঘোরার পরেও আমরা 1 থেকে 12 পর্যন্ত আমরা কিন্তু দেখতে পাইনি। আচ্ছা, যদিও বলে রাখি যে 1 থেকে 12 যে আমরা খুব বেশি মিস করেছি তা নয়, এখানে যে আকর্ষণীয় যে গুহাগুলো ছিল সেগুলো কিন্তু আমরা সবকটাই ঘুরে দেখেছি। আচ্ছা, এখানেও ঠিক একইভাবে খাবার জল বা সঙ্গে বিস্কিট বা লজেন্স কিছু রাখবেন, কারণ ভেতরে এগুলো কিছু পাবেন না। তাই সঙ্গে যা থাকবে আপনাকে সেটা নিয়েই যেতে হবে, যা কিছু একবারে গেটের বাইরে। আচ্ছা, এখানে 29 থেকে 34 কিন্তু অনেকটা দূরে। চেষ্টা করবেন যদি আপনি ওই ভেহিকেলসে চড়ে যান তাহলে আগে ওগুলো দেখে নেবেন, বা যদি হেঁটেও যান ফার্স্ট ওইগুলোই দেখে নেবেন। কাছেরগুলো কিন্তু আপনি খুব মানে পাশে মানে একবারে গেটের ফ্রন্টে যেগুলো সেগুলো এন্ট্রি গেট যেটাকে বলা হয় তার সামনেই, সেগুলো চাইলে আপনি হেঁটেও ঘুরতে পারবেন। আর যদি হোটেলে বলি, ইলোরা কেবের ঠিক 500 মিটার্স দূর থেকে প্রচুর হোটেল রেস্টুরেন্ট আছে, থাকা খাওয়ার কোনো অসুবিধা নেই। আমি তো ভেবেছিলাম ওখানে হোটেল পাবো কি পাবো না, কিন্তু প্রচুর হোটেল পেয়েছিলাম। এবং শুধু জাস্ট একটু কনফার্ম হয়ে যাবেন, আমি যদিও এই আমার ডেসক্রিপশন বক্সে এখানে থাকা অনেক হোটেলের নাম্বার আমি কালেক্ট করেছি, সেগুলো আপনাদের আমি দিয়ে দেব, বা কিভাবে এলোরা ঘুরে দেখবেন তার একটা রুট প্ল্যান বা তার আইটিনারি আমি একটা আপনাদের শেয়ার করব, আপনারা যদি চান দেখে নিতে পারেন। আর এখানে শুধু ইলোরা নয়, ইলোরার পাশেই বলেছিলাম যে ঘিসিনেশ্বর জ্যোতিষলিঙ্গ বা দ্বাদশ জ্যোতিষলিঙ্গ এখানে আছে, সেখানেও প্রচুর বলতে পারেন হোটেল, তার সঙ্গে ওই ধর্মশালা বা ওয়ান টাইপ অফ হোমস্টে বা লজ, এই ধরনের প্রচুর রুমস অ্যাভেলেবেল আছে। বা বলতে গেলে অনেকে দেখলাম যে বাড়িতে নিজেদের বাড়িতে একটা রুম আছে, তার সঙ্গে হয়তো একটা বিশাল বাড়ি করেছে, সে বাড়ির মধ্যে ওয়ান টাইপ অফ ওই রুমস ভাড়া দেওয়া থাকে। প্রচুর মানুষ ওখানে আসে, আর পার্কিংয়ের কোনো অসুবিধা নেই। আপনারা নিশ্চিন্তে ভালোভাবে, খুব ভালোভাবে কিন্তু এলোরা ঘুরে দেখতে পারেন। আর এখান থেকে পাশের স্টেশন যদি বলি সেটা হচ্ছে ঔরঙ্গাবাদ। এখান থেকে সম্ভবত 20-22 বা ম্যাক্সিমাম 30 কিলোমিটার। আপনারা চাইলে ঔরঙ্গাবাদ থেকে কোনো গাড়ি বুক করে একদিনে আর্লি মর্নিং এসে ঘিসিনেশ্বর টেম্পল এবং তার সঙ্গে এলোরা যে গুহাচিত্র সমস্ত কিছু কিন্তু দেখে আপনি একদিনে পুরো কমপ্লিট করতে পারবেন। যদিও ঔরঙ্গাবাদ একদিনে করা সম্ভব নয়, ঔরঙ্গাবাদে আরও কিছু জায়গা আছে, সেগুলো পরে আসবে।